হাই এভরিওয়ান, ক্লিয়ার সলিউশনে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো আমরা থিওরি পার্টটা জেনে নিয়েছিলাম। আজকে আমরা আপকামিং এক্সামের জন্য যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গুলো আছে তার ব্যাখ্যা সহ জানবো। তো চলে আসি আমাদের রেসপিরেশনের এমসিকিউ পার্ট। তো আমাদের যেটা ফার্স্ট কোয়েশ্চেন, যে মানুষের প্রধান শ্বসন অঙ্গ কোনটি? আমাদের যে প্রধান শ্বাস অঙ্গ সেটা কোনটি? অপশন এ বলেছে ত্বক, অপশন বি বলেছে ফুসফুস, অপশন সি বলেছে ফুলকা, অপশন ডি বলেছে শ্বাস নালী। আচ্ছা, আপনারাই বলুন কি হবে। তাহলে ত্বক, ত্বকটা কি? আমাদের কি ত্বকের মাধ্যমে হচ্ছে? ত্বকের মাধ্যমে অমেরুদণ্ডী প্রাণী কেঁচো, কেঁচোর এই ত্বকের সাহায্যে হয়। তাহলে এটা প্রথমে এলিমিনেট করব। তারপর বলেছে ফুসফুস। আচ্ছা, তারপর বলেছে ফুলকা। আচ্ছা, ফুলকা, ফুলকা কাদের? তো মাছের থাকে, মাছের শ্বসন অঙ্গ, এটাও হবে না। তারপর বলেছে শ্বাস নালী। এই শ্বাস নালী এই ফুসফুসে যে বায়ু প্রবেশ করে, এটি যে ফুসফুসে যে একটা বায়ুটা প্রবেশ করে সেইটা আমরা শ্বাসনালীর মাধ্যমে হয়। তাহলে এটা তো হচ্ছে প্রধান অঙ্গ, শ্বাসনালী তো প্রধান অঙ্গ নয়। প্রধান অঙ্গ কি হয়ে যাবে? আমাদের ফুসফুস। কারণ আমাদের ফুসফুসের মাধ্যমে এই শ্বাস প্রশ্বাসটা ঘটবে, মানে অক্সিজেন অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড যুক্ত গ্যাসের বিনিময় ঘটবে, সেটাই বলা হয়েছে। আর আমাদের বক্ষগহ্বরের মধ্যে হৃৎপিণ্ডের দুপাশে অবস্থিত একজোড়া স্পঞ্জের মতো অঙ্গ। আমাদের ফুসফুসটা কি? আমাদের দুটো থাকে না, লেফট অ্যান্ড রাইট। আর সেটা তার জন্য আমাদের বক্ষগহ্বরের মধ্যে হৃৎপিণ্ডের দুপাশে থাকছে আমাদের ফুসফুসটা। আশা করছি ক্লিয়ার। চলে আসি পরের কোয়েশ্চেন। পরের কোয়েশ্চেন কি বলেছে? যে ফুসফুসের আবরণীর নাম কি? যে ফুসফুসটা, সে ফুসফুসের আবরণীর নাম কি? তাহলে ফুসফুসের যে আবরণী, ফার্স্ট বলেছে পেরিকার্ড, তারপর সেকেন্ড বলেছে ফ্লুরা, সি বলেছে মেনিনজেস, আর ডি বলেছে পেরিটোনিয়াম। আচ্ছা, আপনারাই বলুন যে কোনটা হবে। আমরা তো এলিমিনেট করব। তাহলে পেরিকার্ডিয়ামটা কিসের? পেরিকার্ডিয়ামটা আমাদের হৃৎপিণ্ডে, তাহলে এটা হবে না। তারপর প্লুরা। আচ্ছা, তারপরে সি বলেছে মেনিনজেস। মেনিনজেস আমাদের কোথায় থাকে? এটা আমাদের মস্তিষ্ক ও সুষুম্নাকাণ্ডের ত্রিস্তরীয় আবরণ, তাহলে সেটাও হবে না। তারপর পেরিটোনিয়ামটা কোথায় থাকে? আমাদের উদর গহ্বরে যে অঙ্গগুলো আছে তাকে আবৃত করে রাখে পেরিটোনিয়াম, তাহলে এটাও হবে না। তাহলে কি হয়ে যাবে? অ্যান্সার উইল বি প্লুরা, যেটা আমাদের ফুসফুসের একটা আবরণ। এই প্লুরাটা কি? একটি দ্বিস্তরীয় পাতলা পর্দা যা ফুসফুসকে আবৃত করে রাখে। এই দুটি স্তরের মধ্যে প্লুরাল ফ্লুইড থাকে, যা ফুসফুসের সংকোচন প্রসারণের সময় ঘর্ষণ থেকে এটাকে রক্ষা করে। আশা করছি ক্লিয়ার। চলে আসে আমরা থার্ড কোয়েশ্চেন। ফুসফুসের গঠনগত ও কার্যগত এককটা কি? আমাদের যে ফুসফুস, তার গঠনগত প্রতিটা অর্গানের একটা গঠনগত কার্যগত একক আছে। তাহলে ফুসফুসের কি? অপশন কি দিয়েছে দেখুন। অপশন এ বলেছে কি নেফ্রন, অপশন বি বলেছে নিউরন, অপশন সি বলেছে অ্যালভিওলাই, অপশন ডি বলেছে হেপাটোসাইট। তাহলে নেফ্রন, নেফ্রনটা কি? বৃক্কের গঠনগত কার্যগত একক, তো নেফ্রন কি? এটা হবে না। তারপর নিউরনটা কি? নিউরনটা হলো স্নায়ুতন্ত্রের গঠনগত কার্যগত একক, এটাও হবে না। তারপর কি বলেছে? অ্যালভিওলাই। আচ্ছা, তারপর কি বলেছে? হেপাটোসাইট মানে এটা কার সাথে রিলেটেড? যকৃতের সাথে, তাহলে এটাও হবে না। তাহলে কি হয়ে যাবে? অ্যান্সার উইল বি অ্যালভিওলাই। কেন? কেননা অ্যালভিওলাই বায়ুথলি, যেটা আমাদের মানে গ্যাসের বিনিময়ে কিন্তু প্রধান অংশ হিসেবে কাজ করে। ব্যাখ্যাটা কি বলা হয়েছে দেখি। অ্যালভিওলাই বায়ুথলি থেকে ফুসফুসের সূক্ষ্মতম প্রান্তে অবস্থিত আঙুলের থোকার মতো, মানে এই ডিভাইড হয়ে এই যে আঙুরের থোকার মতো এই অংশটা, এই অ্যালভিওলাই, এই অ্যালভিওলি, এটা সেটা পাতলা প্রাচীরের মাধ্যমে রক্তজলকের সঙ্গে গ্যাসীয় বিনিময় সম্পন্ন হয়। তাই একে ফুসফুসের গঠনগত ও কার্যগত একক আমরা বলছি। আশা করছি ক্লিয়ার। চলে আসি আমরা নেক্সট কোয়েশ্চেনে। পরের কোয়েশ্চেন বলেছে যে স্বর উৎপন্ন করতে সাহায্য করে কোন অঙ্গ? স্বর বা ভোকাল বক্স বলেছিলাম আমরা থিওরি পার্টে পড়ার জন্য। যারা দেখেননি এটা, তারা থিওরি পার্টে অবশ্যই দেখবেন। তাহলে ফার্স্ট বলেছে গলবিল, তারপর বি বলেছে ল্যারিংস, সি বলেছে ট্রাকিয়া, আর ডি বলেছে ব্রঙ্কাস।
তাহলে এই যে গলবিল, গলবিলটা কি? গলবিল আমাদের মুখ গহ্বর আর ব্রাশনালীর সঙ্গীতস্থলে থাকে, তাহলে এটা তো হবে না। আবার ফ্যারিংস, আচ্ছা তারপর হচ্ছে ট্রাকিয়া। ট্রাকিটা কি? ট্রাকিয়াটা কি? ট্রাকিয়াটা একটা শ্বাসনালী যেটা আমাদের ল্যারিংস থেকে ফুসফুসে পর্যন্ত বিস্তৃত, তাহলে এটাও হবে না। আর ব্রঙ্কাসটা কি? ব্রঙ্কাস কি? ট্রাকিয়া যখন ভাগ হয়ে যাচ্ছে, ভাগ হয়ে যখন ফুসফুসে প্রবেশ করছে সেটা ব্রঙ্কাস, তাহলে এটাও হবে না। তাহলে কি হবে? অ্যান্সার উইল বি ল্যারিংস। ল্যারিংসটা কি? ল্যারিংসটা হলো একটা স্বর যন্ত্র, বা আমরা কি বলি এটাকে? ভোকাল বক্স। ভোকাল বক্স, ভোকাল বক্স বলে থাকি। ও লেখা আছে ভোকাল কর্ড, যার মধ্যে মানে এই স্বর আমাদের ওই ল্যারিংস থেকে স্বর উৎপন্ন হয় বলে এটাকে আমরা ভোকাল কর্ড বলছি। এই নিঃশ্বাস বায়ু বেরিয়ে যাওয়ার সময় ভোকাল কর্ডের কম্পনের মাধ্যমে আমাদের আওয়াজ উৎপন্ন হয়। মানে যখন নিঃশ্বাস যখন বায়ুটা যখন বেরিয়ে যায় তার মাধ্যমে আমাদের একটা স্বর উৎপন্ন হয়, সেটাই বলা হয়েছে। চলে আসি আমরা পরের কোয়েশ্চেন। পরের কোয়েশ্চেন কি বলেছে? শ্বাস গ্রহণের সময় মধ্যচ্ছদার কি পরিবর্তন হয়? আমাদের যখন আমরা শ্বাস গ্রহণ করি তখন মধ্যচ্ছদা মানে ডায়াফ্রাম, তার কি পরিবর্তন হয়? আমি কিন্তু থিওরি ক্লাসে পড়িয়েছিলাম, অবশ্যই দেখবেন। কি বলছে? অপশন এ প্রসারিত হয়, অপশন বি সংকুচিত হয়, অপশন সি উপরে ওঠে, আর অপশন ডি কোনো পরিবর্তন হয় না। আমরা যখন শ্বাসটা গ্রহণ করি তখন সেটা কি হয় সেটা এখানে বলেছে। শ্বাসটা যখন গ্রহণ করছি তখন আমাদের কি হচ্ছে, মানে যখন বায়ুটা যায়, আমরা থিওরিতে পড়েছিলাম আমাদের ফুসফুসটা বড় হয়ে যাবে, তার জন্য কি হবে? আমাদের ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা সংকুচিত হবে। অপশন বি উত্তর হয়ে যাবে। প্রসারিত হবে না, কেননা প্রসারিত হয় কখন? আমরা যখন শ্বাস ত্যাগ করি সেই সময় আমাদের প্রসারিত হয়, তাহলে এটা এলিমিনেট হবে। আর উপরে উঠছে কখন? যখন ওই শ্বাস ত্যাগ করি, মানে প্রসারিত যখন হয় তখন সেটা উপরে উঠে যাচ্ছে আমাদের। কেননা আমি সঙ্গীত মাধ্যমের থিওরিতে দেখেছিলাম যখন আমরা মানে নিই গ্যাসটা নিচ্ছি মানে কিন্তু আমাদের ওটা নিচে নেমে যায়, আর যখন ছাড়ছি তখন সেটা উপরে উঠে যায়। তার জন্য এটাও এলিমিনেট হলো। আর কোনো পরিবর্তন হয় না, এটা তো ভুল, পরিবর্তন তো হবে, তাই না? ব্যাখ্যা হিসেবে কি বলেছে? যে শ্বাস গ্রহণের সময় মধ্যচ্ছদা ডায়াফ্রাম সংকুচিত হয়ে নিচের দিকে নেমে যায়, আর এই বক্ষগহ্বর আয়তন বৃদ্ধি পায় এবং ফুসফুস উপরে চাপ বাড়ে, বায়ু ভেতরে প্রবেশ করে। কেননা যখন আমাদের ফুসফুসে একটা চাপ বাড়বে, আয়তন বাড়ছে, এর ফলে আমাদের ওই গ্যাসটা প্রবেশ করে যাচ্ছে। আশা করছি ক্লিয়ার। চলে আসি নেক্সট কোয়েশ্চেন। বলেছে একজন প্রাপ্তবয়স্ক মানুষের স্বাভাবিক শ্বাস প্রশ্বাসের হার প্রতি মিনিটে কত? মানে একটা মানুষ, আমরা তো সবসময় শ্বাস প্রশ্বাস নিচ্ছি, তার প্রতি মিনিটে কত সেটা? তাহলে অপশন এ বলেছে 72 থেকে 80 বার, অপশন বি বলেছে 30 থেকে 40 বার, অপশন সি বলেছে 12 থেকে 60 বার, আর অপশন ডি বলেছে 60 থেকে 70 বার। একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতি মিনিটে কত? তাহলে 72 থেকে 80 বার যেটা অপশন এ বলেছে সেটা হবে না, কারণ একজন প্রাপ্তবয়স্ক মানুষের মানে 72 থেকে 80 বার কি হয়? তার হার্ট বিট মানে হৃদস্পন্দন হয়, শ্বাসটা কিন্তু নয়। তাহলে এটা আমরা এলিমিনেট করলাম। তারপর থেকে 30 থেকে 40 বার, সেটাও হবে না, কারণ শিশুদের স্বাভাবিক শ্বাস প্রশ্বাসের হার ওটা, প্রাপ্তবয়স্কদের তো নয়, তাই এলিমিনেট করছি। তারপরটা বলেছে 12 থেকে 16 বার, আর পরেরটা কি বলেছে 60 থেকে 70 বার। তাহলে এটা অপশনটা কি হয়ে যাবে? 12 থেকে মানে 60 থেকে 70 বারও হবে না, কত? 12 থেকে 16 বার। কারণ আমরা বিশ্রামরত অবস্থায়, আমাদের যখন বিশ্রাম নিই তখন বিশ্রামরত অবস্থায় একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের, একজন মানে স্বাভাবিক সুস্থ মানুষের 12 থেকে 16 বার কি হয়? আমাদের শ্বাস প্রশ্বাস চালায়। এটা একটি শারীরিক পরিশ্রম, আবেগ মানে অসুস্থর সময় এটা পরিবর্তন হতে পারে। কোনো মানুষের যখন অসুস্থ থাকবে তখন এই 12 থেকে 16 বারের জায়গায় কম বেশি হতে পারে, সেটাই বলা হয়েছে। আশা করছি ব্যাখ্যাটা ক্লিয়ার, সেগুলো কেন হলো না সেটাও ক্লিয়ার। চলে আসি আমরা নেক্সট কোয়েশ্চেন। রক্তে অক্সিজেনের প্রধানত কি রূপে বাহিত হয়? রক্তে অক্সিজেনটা আমাদের কি রূপে বাহিত হয়? অপশন এ বলেছে কার্বক্সি হিমোগ্লোবিন, বি বলেছে অক্সি হিমোগ্লোবিন, সি বলেছে বাইকার্বনেট আয়ন, আর ডি বলেছে দ্রবীভূত অবস্থা। ঠিক আছে,
তাহলে আমরা কি প্রথমে মানে অপশন এ যেটা কার্বক্সি হিমোগ্লোবিন, মানে হিমোগ্লোবিনের সাথে কার্বন ডাই অক্সাইড যুক্ত হচ্ছে, চেয়েছে তো আমাদের অক্সিজেন, তাহলে এটা হবে না। তারপর বলেছে অক্সি হিমোগ্লোবিন। আচ্ছা, তারপর কি বলেছে বাইকার্বনেট আয়ন। আমরা থিওরি পার্টেই পড়েছিলাম যে বাইকার্বনেট আয়নটা কখন তৈরি হয়, যখন আমাদের হিমোগ্লোবিনের মধ্যে যখন আমরা কার্বন ডাই অক্সাইডটা কার্বন ডাই অক্সাইডটা ফর্ম মানে কার্বন ডাই অক্সাইড যখন হিমোগ্লোবিনের সাথে মিশে তখন ওই বাইকার্বনেট আকারে আমাদের রক্তে বাহিত হয়, তাহলে এটাও হবে না, কারণ এটা কার্বন ডাই অক্সাইড রিলেটেড। আশা করছি বোঝা গেছে। দ্রবীভূত অবস্থা এটাও হবে না, তাহলে কি হয়ে যাবে, অ্যান্সার উইল বি অক্সি হিমোগ্লোবিন। মানে আমাদের হিমোগ্লোবিনে যখন অক্সিজেনটা এসে মিশছে তখন আমাদের অক্সি হিমোগ্লোবিন তৈরি হবে, সেটা সেই অক্সি হিমোগ্লোবিন নামক একটা অস্থায়ী যৌগ গঠন হবে। এই অক্সি হিমোগ্লোবিন রূপে প্রায় 97% অক্সিজেন সারা দেহে আমাদের পরিবাহিত হয়। আশা করছি ক্লিয়ার। চলে আসি নেক্সট কোয়েশ্চেন। বলেছে খাদ্য গ্রহণের সময় শ্বাসনালী মুখকে বন্ধ রাখে। আমরা যখন খাদ্য গ্রহণ করি মানে আমাদের তো যেই ল্যারিংস পার্টটা বা আমাদের সেটা তো আমাদের শ্বাসনালীর মানে আমরা খাদ্য মানে ওরাল ক্যাভিটি বা দুটোর মাধ্যমে এসে তো এক জায়গায় আসছে, যে যাতে খাদ্যটা শ্বাসনালীর মধ্যে না ঢুকে যায় সেটা কি আটকাচ্ছে। ফার্স্ট বলেছে গলবিল, বি বলেছে আলজিহ্বা, সি বলেছে এপিগ্লটিস, আর ডি বলেছে শ্বর যন্ত্র। তাহলে গলবিল, গলবিলটা কি করে, গলবিল আমাদের খাদ্য বায়ু উভয়েরই সাধারণ তল, তাহলে এটা হবে না, কারণ খাবার আমরা যখন মানে গলবিলে কি হচ্ছে খাদ্য বা বায়ু দুটোই ঢুকছে। আলজিহ্বা, আলজিহ্বাটা কি, এটা নাসাপথকে নাসাপথকে গলবিলের সাথে যে সংযোগটা সেই সংযোগটাকে নিয়ন্ত্রণ করে, তাহলে এটাও হবে না আলজিহ্বা। এপিগ্লটিস, আচ্ছা স্বরযন্ত্র, স্বরযন্ত্র থেকে স্বর উৎপন্ন হয়, তো এর সাথে রিলেটেডই না, এটাও হবে না, তাহলে কি হয়ে যাবে অ্যান্সার এপিগ্লটিস। এপিগ্লটিস এটা কি করবে, এপিগ্লটিস আমাদের যাকে আমরা বলি যে উপজিহ্বা, এপিগ্লটিসকে আমরা কি বলি উপজিহ্বা। এটা আমাদের যখন এই ল্যারিংস এর মুখে অবস্থিত হয়, এটা কোথায় অবস্থিত, ল্যারিংস এর মুখেই অবস্থিত হয়। এটা ঢাকনার মতো তরুণাস্থি নির্মিত অংশ, খাবার গেলার সময় এটি শ্বাসনালীর প্রবেশ পথ বন্ধ করে দেয়, ফলে খাদ্য শ্বাসনালীতে প্রবেশ করতে পারে না। আশা করছি ক্লিয়ার। আমাদের যখন আমরা খাবারটা খাই তখন সেই এই এই এপিগ্লটিস কি করবে, এই ওটাকে বন্ধ করে দেবে, মানে গ্লটিসটা এটা এই শ্বাসনালীর পথটাকে বন্ধ করে দেবে, তার ফলে আমাদের খাবারটা ঢুকতে পারছে না শ্বাসনালীতে। আশা করছি ক্লিয়ার, ব্যাখ্যাটা একবার একটু পড়ে নেবেন। চলে আসি নেক্সট কোয়েশ্চেন। পরের কোয়েশ্চেন বলেছে সবাত শ্বসনে এক অণু গ্লুকোজ থেকে কত অণু এটিপি উৎপন্ন হয়। আমি কিন্তু সবাত শ্বসন অবাত শ্বসন শোষণ তিনটে ডায়াগ্রাম করে দিয়েছিলাম থিওরি পার্টে। এবার আপনারা দেখে নিন যে সবাত শ্বসনে এক অণু যে গ্লুকোজ সেটার থেকে আমাদের কত অণু এটিপি উৎপন্ন হয়। অপশন এ কি বলেছে 2 অণু, অপশন বি বলেছে 8 অণু, অপশন সি বলেছে 36 অণু, অপশন ডি বলেছে 38 অণু। তাহলে আমাদের কি হচ্ছে যে সবাত শ্বসন এটা আমরা কি হবে, 2 অণু তো অবাত শ্বসনে হবে, তাহলে এটা প্রথমে এলিমিনেট করব। 8 অণু এটা হবে না। তারপর আমাদের কি আছে যে আমাদের 36 অণু বা 38। দেখুন আমাদের আমরা করেছিলাম যখন তখন কিন্তু আমরা কি লিখেছিলাম আমাদের 36 মানে 36 বা 38 যেকোনোই হতে পারে, 36 বা 38, 38 অণুটাই ধরুন, ঠিক আছে। তাহলে আমরা কি দেখবো যে এই সব ব্যাখ্যা হিসেবে যে সবাত শ্বসনের 3টি পর্যায়, যেটা শেষে এখনো গ্লুকোজ থেকে জারিত হয়ে মোট 36 বা 38 অণু এটিপি উৎপন্ন হচ্ছে। আধুনিক গণনা অনুসারে প্রকৃত লাভ প্রায় 30-32 এটিপি হলেও প্রচলিত মত অনুসারে 36 থেকে 38 অণু ধরা হয়, বিকল্পে 36 থাকায় এটি গ্রহণীয়। আচ্ছা এখানে বলেছে আমার 36, দেখুন 36-38 দুটোই হয়, কিন্তু মানে যেহেতু এইখানে হিসেবে 36 ধরেছে, আমি বলবো যে 38ও করতে পারেন বা 36ও করতে পারেন, এটা ভ্যারি করে দুটো, এটা এটা ডিপেন্ড করছে, আপনারা 36-38 মধ্যে যে কোনো একটাই করতে পারেন। চলে আসুন নেক্সট কোয়েশ্চেন। কোন প্রক্রিয়ায় ফুসফুসের গ্যাসীয় বিনিময় ঘটে, আমাদের ফুসফুসে যে গ্যাসের এক্সচেঞ্জটা হচ্ছে কোন প্রক্রিয়ার মাধ্যমে। অপশন এ বলছে অভিস্রবণ, অপশন বি বলছে ব্যাবহার, অপশন সি বলছে সক্রিয় পরিবহন, অপশন ডি বলছে পরিস্রাবণ। আচ্ছা অভিস্রাবণ,
অবিশ্রাবণ, প্রথম পয়েন্টে বলছে অবিশ্রাবণ প্রক্রিয়া কি? অবিশ্রাবণ প্রক্রিয়া একটা অর্ধবেদ্য পর্দার প্রয়োজন হয়, যেখানে দুটি মানে দুটো ভিন্ন ঘনত্বের দ্রবণের মধ্যে একটা অর্ধবেদ্য পর্দা থেকে সেটাকে কি করে আমাদের যে দ্রাবকের চলাচলে সাহায্য করে, তাহলে সেটা তো হবে না। তারপর বলেছে ব্যাপন। তারপর সক্রিয় পরিবহন। সক্রিয় পরিবহনটা কি বলছে? এখানে শক্তির সাহায্যে ঘনত্বের অতিমাত্রার বিপরীতে পদার্থের পরিবহন হয়, এটাও হবে না। তারপর বলছে পরিশ্রাবণ। পরিশ্রাবণ মানে কি? মানে একটা ফিল্ট্রেশনের কাজ করছে, তো এটা তো হবে না। তাহলে আমাদের ফুসফুসে যে গ্যাসীয় বিনিময়টা হয় সেটা কার মাধ্যমে হয়? আমাদের ব্যাপনের মাধ্যমে। আশা করছি ক্লিয়ার। কারণ কি? ব্যাখ্যা হিসেবে আমরা দেখবো যে ব্যাপনটা কি? ব্যাপন একটা ভৌতিক প্রক্রিয়া, ভৌত প্রক্রিয়া, যেখানে কোনো পদার্থে তার বেশি ঘনত্বে বা চাপের অঞ্চল থেকে কম ঘনত্বে চাপের অঞ্চলের দিকে ছড়িয়ে পড়ে। এই ফুসফুসের এটা মানে এই যে এক্সচেঞ্জটা কোথায় হয়? অ্যালভিওলাই পার্টে, অ্যালভিওলাস পার্টে, সেটাই বলেছে অ্যালভিওলাই ও রক্তজলকের মধ্যে। আমাদের যে অ্যালভিওলাই থেকে সেটা যে শিরা মাধ্যমে যে হার্টে যাচ্ছে, সেই হার্ট থেকে আবার সেই রক্তটা কোথায় যাচ্ছে? টিস্যুর মাধ্যমে যে সেলে ছড়িয়ে পড়ছে বা মানে রক্তচালকের মাধ্যমে ছড়িয়ে পড়ে সেলে কি ইউজ করছে। এই যে প্রক্রিয়াটা সেটা কি? সেটা হলো আমাদের এই ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে হচ্ছে। আশা করছি ক্লিয়ার। চলে আসি নেক্সট কোয়েশ্চেন। পরের কোয়েশ্চেন বলেছে যে বাম ফুসফুসের কয়টি খণ্ড বা লোব থাকে? বাম ফুসফুস যেটা, বাম ফুসফুসের কয়টি খণ্ড বা লোব থাকে? অপশন এ বলেছে একটি, অপশন বি বলেছে দুটি, অপশন সি বলেছে তিনটি, আর আমাদের ডি বলেছে চারটি। তো এটা তো ফ্ল্যাট এন্ড আমরা থিওরিতে পড়েছিলাম, আমাদের বাম খণ্ডে কটি থাকবে? বাম খণ্ডে দুটি লোব থাকবে, তাহলে এটাই অ্যান্সার হয়ে যাবে। আর ব্যাখ্যা হিসেবে আমরা কি দেখবো? যে হৃৎপিণ্ডের বাম দিকে কিছুটা ঝুঁকে অবস্থান করার জন্য বাম ফুসফুসটা মানে বাম দিকটা যদি একটু ঝুঁকে অবস্থান করে, তাই ডান ফুসফুসের চেয়ে সামান্য ছোট হয় বাম ফুসফুসটা। তার জন্য যেহেতু ও ডান ফুসফুসের থেকে বাম ফুসফুসটা একটু যদি ছোট হয়, তাহলে লোবের সংখ্যা একটু কম থাকবে। তাই বাম ফুসফুসে কটা থাকবে? আমাদের দুটি খণ্ড বা লোব থাকবে। আর ডান ফুসফুসে কটা? তিনটে থাকবে। আশা করছি ক্লিয়ার যে এই আকৃতির জন্য, আকারের জন্য, ছোট বড় হওয়ার জন্য। চলে আসি আমরা নেক্সট কোয়েশ্চেন। শ্বসন কোন ধরনের বিপাক প্রক্রিয়া? শ্বসন যে রেসপিরেশন, এটা কোন ধরনের একটা প্রক্রিয়া? তাহলে অপশন এ বলেছে উপচিতিমূলক, অপশন বি বলেছে অপচিতিমূলক, অপশন সি বলেছে উভয়ই, নাকি কোনোটি নয়। শ্বসন মানে রেসপিরেশন এটা কি? আমরা থিওরি পার্টে পড়েছিলাম যে শ্বসন কি একটা অপচিতিমূলক প্রক্রিয়া, তাই এখানে অ্যান্সার এটা হয়ে যাবে। আর এলিমিনেট এটার জন্য করবো উপচিতিমূলক প্রক্রিয়া, এটা তো নয়। কারণ উপচিতি প্রক্রিয়ায় আমাদের সরল যৌগ মানে কোথায় হয়? সালোক সংশ্লেষে। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় সরল যৌগ থেকে জটিল যৌগ তৈরি হচ্ছে। কেন সেখানে কি হয়? সালোক সংশ্লেষে আমাদের গ্লুকোজ উৎপন্ন হয়, এই উপচিতিমূলকে গ্লুকোজ উৎপন্ন হচ্ছে। কিন্তু আমাদের অপচিতিটা কেন বলছি শ্বসনে? কারণ শ্বসনের ক্ষেত্রে আমরা রিঅ্যাকশনের মাধ্যমে বলেছিলাম যে জটিল যৌগ ভেঙে সরল যৌগে পরিণত হয়। গ্লুকোজটা আমাদের অক্সিজেনের মাধ্যমে, যেটা বাতাসে অক্সিজেন, সেটার মধ্যে জারিত হয়ে কার্বন ডাই অক্সাইড, জল আর 6H6 পরিমাণ এসিড উৎপন্ন করছে। তাই এটা হয়ে যাবে। আশা করছি ক্লিয়ার। ব্যাখ্যা হিসেবে সেটাই বলা হয়েছে, একটুখানি পড়ে নেবেন। চলে আসি নেক্সট কোয়েশ্চেন। পরের কোয়েশ্চেন বলেছে রক্তে কার্বন ডাই অক্সাইড প্রধানত কি রূপে পরিবাহিত হয়? আমাদের যে রক্তে যে কার্বন ডাই অক্সাইড কি হিসেবে পরিবাহিত হয়? অপশন এ বলেছে কার্বোমিনো হিমোগ্লোবিন, অপশন বি বলেছে কার্বনিক অ্যাসিড, অপশন সি বলেছে বাইকার্বনেট আয়ন, ডি বলেছে অক্সি হিমোগ্লোবিন। তাহলে আমাদের তাহলে যে কার্বন ডাই অক্সাইড কি হিসেবে হবে? তাহলে কার্বো রিলেটেডই হবে। তাহলে কার্বন আচ্ছা কার্বোমিনো হিমোগ্লোবিন অপশন এ যেটা বলেছে সেটা হবে। কারণ কেন হবে না? কারণ এখানে বলেছে যে 23% যেই কার্বন ডাই অক্সাইড সেটি হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে এই রূপে পরিবাহিত হয়। কিন্তু কোয়েশ্চেনটা চেয়েছে যে রক্তে কার্বন ডাই অক্সাইড প্রধানত কি রূপে পরিবাহিত হয়, ঠিক আছে? তাহলে কার্বোমিনো হিমোগ্লোবিনটা হবে না। তারপরে কার্বনিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিডে আমাদের 7% মতো, মানে দেখুন এটা এখানে যে অপশন গুলো দিয়েছে যে অক্সি হিমোগ্লোবিন তো হবেই না, কারণ এটা অক্সি রিলেটেড। কিন্তু কার্বোমিনো আর কার্বোমিনো আর কার্বোমিনো হিমোগ্লোবিন আর কার্বনিক অ্যাসিড এই দুটোই কিন্তু কার্বন কার্বন রিলেটেড। কিন্তু আমরা কি হিসেবে এলিমিনেট করব? যে রক্তের সাথে কার্বন, তো কার্বন ডাই অক্সাইডের যে পার্সেন্টটা যুক্ত হচ্ছে তার হিসেবে আমরা মাথায় রাখবো যে
যে এই দেখুন কার্বোমিনো হিমোগ্লোবিন, কার্বনিক অ্যাসিড আর বাইকার্বনেট আয়ন তিনটেই কিন্তু মানে কার্বন কার্বন রিলেটেড, তাহলে কনফিউশন হতে পারে। তাহলে পার্সেন্টেজের হিসেবে আমরা মনে রাখবো। তাহলে কার্বন হিমোগ্লোবিন যেহেতু এই 23% কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়ে হিমোগ্লোবিনে পরিবাহিত হয়, সেটা হবে না। কারণ প্রধানত বলেছে তো বেশি যে পার্সেন্টেজ সেটাই নেব। কার্বনিক অ্যাসিডও হবে না, কারণ 7% মতো কার্বন ডাইঅক্সাইড হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে এটা কার্বনিক অ্যাসিড রূপে পরিবাহিত হয়। আর বাইকার্বনেট আয়ন এটা আমরা উত্তর হিসেবে নেব, কারণ এটায় আমাদের প্রায় বেশি মানে এই যখন আমাদের দেহের কলাকোষে উৎপন্ন যেই মানে আমাদের যে কার্বন ডাইঅক্সাইডের প্রায় 70%ই রক্তরসের বাইকার্বনেট আয়ন রূপে পরিবাহিত হয়, মানে যেই পার্সেন্টেজটা বেশি হবে আমরা সেটাকেই নেব। সেটা গিয়ে আমাদের ফুসফুসে পৌঁছায়, এইভাবে আমাদের কার্বন ডাইঅক্সাইড পরিবাহিত হয়। আশা করছি বোঝা গেছে, আর কোনো পরীক্ষায় এই কোয়েশ্চেনটা আসলে কনফিউজড হবে না। আমরা কার্বন ডাইঅক্সাইডের পরিমাণের উপর বেস করে এই অপশনটাকে সিলেক্ট করেছি। চলে আসি নেক্সট কোয়েশ্চেন। পরের কোয়েশ্চেন বলেছে যে স্বাভাবিক শ্বাসক্রিয়ায় দূষিত বা বর্জিত বায়ুর পরিমাণকে কি বলে? স্বাভাবিক যে শ্বাসক্রিয়া, আমাদের যে স্বাভাবিক যে শ্বাসক্রিয়া হয় সেখানে দূষিত বা বর্জিত বায়ুর পরিমাণকে আমরা কি বলি? অপশন এ বলেছে ভাইটাল ক্যাপাসিটি, বি বলেছে টাইডাল ভলিউম, সি বলেছে টোটাল লাং ক্যাপাসিটি, না রেসিডুয়াল ভলিউম। ঠিক আছে, টোটাল লাং ক্যাপাসিটি। তাহলে টাইডাল ভলিউম, সরি ভাইটাল ক্যাপাসিটি, ভাইটাল ক্যাপাসিটিটা কি ছিল? ভাইটাল ক্যাপাসিটি ছিল যখন জোর করে আমরা শ্বাস গ্রহণের পর যেই সর্বোচ্চ বায়ুটাকে আমরা ত্যাগ করব সেটাই। তাহলে অপশন হবে না, কারণ এখানে কি বলেছে গৃহীত বা বর্জিত দুটোই। তারপর টাইডাল ভলিউম, আচ্ছা তারপর বলেছে টোটাল লাং ক্যাপাসিটি। টোটাল লাং ক্যাপাসিটি মানে কি বুঝতে পারছেন? এই ওয়ার্ডটা থেকে টোটাল লাং ক্যাপাসিটি মানে আমাদের লাং যতটা ক্যাপাসিটি নিতে পারে, মানে ফুসফুসে মোট বায়ুর যে ধারণ ক্ষমতা সেটাই টোটাল লাং ক্যাপাসিটি, তাহলে এটাও হবে না। তারপর বলেছে রেসিডিউয়াল ভলিউম। রেসিডিউয়াল ভলিউম এটা কি? যে যেখানে বলছে যে জোর করে শ্বাস ত্যাগের পরেও যেই ফুসফুসে কিছুটা বায়ু যেটা থেকে যাচ্ছে সেটা রেসিডিউয়াল। রেসিডিউয়াল মানে কি? অবশিষ্ট। সেটাও হবে না, কেননা বলেছে যে এখানে কোয়েশ্চেনটা চেয়েছে যে গৃহীত বর্জিত বায়ুর পরিমাণকে কি বলে, মানে কি বললাম? টাইডাল ভলিউম। আশা করছি ক্লিয়ার, এটা একটু করে নেয়। পরে কোয়েশ্চেন, অবাশোষণ কোথায় সংঘটিত হয়? আপনারাই বলুন অবাশোষণ কোথায় সংঘটিত হয়। আমি থিওরি পার্টে বলে দিয়েছিলাম, আপনাদের অপশনও দেখা লাগবে না, কিন্তু তাও একবার বলার চেষ্টা করুন। অপশন গুলো দেখুন। অপশন এ বলেছে মাইটোকন্ড্রিয়া, অপশন বি বলেছে সাইটোপ্লাজম, অপশন সি বলেছে রাইবোসোম, আর অপশন ডি বলেছে নিউক্লিয়াস। তাহলে অবাত শ্বসন এটা কোথায় হবে? মাইটোকন্ড্রিয়ায় কি হবে? না, মাইটোকন্ড্রিয়ায় কি হবে? মাইটোকন্ড্রিয়ার ক্রেবস চক্র, যেটা মাইটোকন্ড্রিয়ার ধাত্রে হয়, সেটা এখানে হবে, তাহলে এটা হবে না। বা প্রান্তীয় শ্বসনও মাইটোকন্ড্রিয়াতে হচ্ছে, তার জন্য সবাত শ্বসন, এর জন্য এটা হবে না, চেয়েছে তো অবাত শ্বসন। তারপর হচ্ছে সাইটোপ্লাজম। আচ্ছা, তারপর কি বলেছে যে তারপর বলেছে রাইবোসোম। রাইবোসোমে কি হয়? আমাদের প্রোটিনটা সংশ্লেষণ, তাহলে এটা হবে না। তারপর কি বলেছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস কি করে? কোষের ক্রিয়াকলাপটাকে নিয়ন্ত্রণ করে, যে এটাকে তো আমরা কোষের মস্তিষ্কও বলে থাকি, তাহলে এটা হবে না। তাহলে কি হয়ে যাবে? অ্যান্সার উইল বি সাইটোপ্লাজম। অবশ্বসন আমাদের সাইটোপ্লাজমে হচ্ছে। অবশ্বসন হলো একটা অক্সিজেনের, আমরা প্রথমে থিওরিতে পড়েছিলাম এটা অক্সিজেনের অনুপস্থিতি হচ্ছে। আর এই প্রক্রিয়ার প্রথম পর্যায় হিসেবে গ্লাইকোলাইসিস কোষের সাইটোলাইসিস এই প্রক্রিয়ায় মানে এইভাবেই এটা সম্পন্ন হয়ে থাকে। আশা করছি ক্লিয়ার। নেক্সট কোয়েশ্চেন, এসে অবাত ফলে কোন অ্যাসিড উৎপন্ন হয়? আমাদের যে পেশিকোষ বা মাসেল সেটায় সবাত শ্বসনের ফলে কি উৎপন্ন হয়? আমাদের এই পেশিকোষের অপশন এ বলেছে ল্যাকটিক অ্যাসিড, অপশন বি বলেছে অ্যাসিটিক অ্যাসিড, অপশন সি বলেছে পাইরুভিক অ্যাসিড, নাকি অপশন ডি বলেছে সাইট্রিক অ্যাসিড। আপনারা একটু বলার চেষ্টা করুন কি হবে। অপশন এ কি বলেছে? ল্যাকটিক অ্যাসিড। আচ্ছা, অপশন বি বলেছে অ্যাসিটিক অ্যাসিড। যে অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড কার রাসায়নিক নাম? অ্যাসিটিক অ্যাসিড ভিনিগারের, তাই এটা হবে না। তারপর অপশন সি বলেছে পাইরুভিক অ্যাসিড। পাইরুভিক অ্যাসিড এটা গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় এখনো গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়, তাহলে সেটাও হবে না।
তারপর কি বলেছে সাইট্রিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিড কোথায়? সাইট্রিক অ্যাসিড আমাদের টিসিএ সাইকেলে মানে ক্রেবস সাইকেলের সময় উৎপন্ন হচ্ছে অন্তর্বর্তী যৌগ হিসেবে, এটাও হবে না। তাহলে কি হয়ে যাবে? অ্যান্সার উইল বি ল্যাকটিক অ্যাসিড। কি হবে উত্তরটা? ল্যাকটিক অ্যাসিড। আমাদের এই পেশি কোষে ল্যাকটিক অ্যাসিড অতিরিক্ত পরিশ্রমের ফলে আমাদের পেশিতে ল্যাকটিক অ্যাসিড পেশি কোষে অক্সিজেনের ঘাটতি হয়। এটা অক্সিজেনের ঘাটতি হয়, অবশেষে তো অক্সিজেন লাগে না, তখন আমাদের কি হয়? সেই ওই জারিত হয়ে গ্লুকোজ আংশিকভাবে জারিত হয়ে ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়, যা পেশিতে ক্লান্তি বা ব্যথা তৈরি করে। আশা করছি ক্লিয়ার। পরের কোয়েশ্চেন, শ্বসন কেন্দ্র বা রেসপিরেটরি সেন্টার মস্তিষ্কের কোথায় অবস্থিত? রেসপিরেটরি সেন্টার এটা কোথায় অবস্থিত? অপশন এ বলেছে সেরিবেলাম, অপশন বি বলেছে সেরিব্রাম, অপশন সি বলেছে মেডালা অবলাঙ্গা, আর ডি বলেছে থ্যালামাস। তাহলে এই যে অপশন এ বলেছে সেরিবেলাম, সেরিবেলাম এটা কি করে? সেরিবেলাম আমাদের দেহের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে, তাহলে এটা হবে না। তারপর বি বলেছে সেরিব্রাম, সেরিব্রাম যেটা মস্তিষ্কে, সেটা আমাদের চিন্তা স্মৃতি এগুলোতে সাহায্য করে, এটাও হবে না। তারপর বলেছে মেডালা অবলাং, আর তারপর কি বলেছে থ্যালামাস। থ্যালামাসটা কি করে? থ্যালামাসটা আমাদের মানে আমাদের মাথার মধ্যে যে থ্যালামাস, সেটা একটা রিলে কেন্দ্র হিসেবে কাজ করে, তাহলে সেটাও হবে না। কি হয়ে যাবে উত্তরটা? উত্তরটা হয়ে যাবে মেডালা অবলাংটা। আশা করছি ক্লিয়ার। কেন হলো? কারণ এটা ব্যাখ্যা হিসেবে বলতে পারি যে মস্তিষ্কে মানে মেডালা অবলাংটা কোথায় থাকে? আমাদের মাথার পশ্চাৎ দিকে থাকে, এই পশ্চাৎ অংশে থাকছে। এটা মিডল অবলাংটা অবস অঞ্চলের শ্বসন কেন্দ্রে অবস্থিত হয়। এই কেন্দ্রটিকে আমাদের শ্বাস প্রশ্বাসের হার ও গভীরতা স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত হচ্ছে, সেটাই বলা হয়েছে। আশা করছি ক্লিয়ার। চলে আসে নেক্সট কোয়েশ্চেন। পরের কোয়েশ্চেন বলেছে যে হিমোগ্লোবিনের প্রধান উপাদান কোন খনিজ মৌল? হিমোগ্লোবিনের প্রধান খনিজ মৌলটা কি? অপশন এ বলেছে ক্যালসিয়াম, অপশন বি বলেছে লোহা, অপশন সি বলেছে ম্যাগনেসিয়াম, অপশন ডি বলেছে জিঙ্ক। তাহলে হিমোগ্লোবিনের কি হবে? দেখুন এটা তো আপনারা বুঝতেই পারছেন, আমি হিমোগ্লোবিন আগে বলেছিলাম ব্লাড পড়ার সময়, গ্লোবিন, হিম মানে কি? লৌহ যুক্ত রঞ্জক পদার্থ, আর আর গ্লোবিন মানে কি? প্রোটিন। তাহলে এখানে উত্তরটা কিন্তু আমি বলেই দিলাম যে লোহা। ঠিক আছে, আর কেন বাকিগুলো হচ্ছে না সেটাও একটু বলে দিই। ক্যালসিয়াম, ক্যালসিয়াম হবে না কেন? ক্যালসিয়াম এটা কি হাড়ে থাকে, হাড় দাঁত এগুলোতে থাকে, তার জন্য এটা হবে না। আর ক্যালসিয়াম রক্ত মানে রক্ত তঞ্চনের সময় যে প্রসেসটা হয়, সেখানে আমাদের ক্যালসিয়াম যৌগটা কি সাহায্য করছিল না রক্ত তঞ্চিত হওয়ার সময়, সে তার জন্য। ম্যাগনেসিয়াম কোথায়? এটাও হবে না, এটা ক্লোরোফিলের একটি গুরুত্বপূর্ণ উপাদান, তা সেটা তো এখানে হবে না, না? তাহলে এটা আমরা এলিমিনেট করছি। পরেরটা বলেছে জিঙ্ক, জিঙ্কও হবে না। জিঙ্ক একটা বিভিন্ন উৎসক হিসেবে কাজ করে থাকে, কিন্তু এখানে জিঙ্কের ভূমিকা নেই, এটা এর জন্য লৌহ হলো। লৌহ কেন হলো? এই হিম লৌহ মানে আয়রন কেন্দ্রটা থাকে এই অক্সিজেনের সাথে রিভার্সিবলি যুক্ত হয়। আশা করছি ক্লিয়ার। চলে আসি নেক্সট কোয়েশ্চেন। পরের কোয়েশ্চেন বলছে যে ভয়েস বক্স নামে পরিচিত কোনটি? ভয়েস বক্স নামে কে পরিচিত? অপশন এ বলেছে ট্রাকিয়া, অপশন বি বলেছে গলবিল, অপশন সি বলেছে ল্যারিংস, অপশন ডি বলেছে ব্রঙ্কাস। তাহলে অপশন এ কি বলেছে? যে ট্রাকিয়া। ট্রাকিয়াটা কি করে? আমাদের শ্বাসনালী। ট্রাকিয়া আমাদের শ্বাসনালীও বলা হয়, এটা তো এটা হবে না। শ্বাসনালী, শ্বাসনালী কিন্তু আমরা ভয়েস বক্স বলি? একদমই না, এলিমিনেট করলাম। অপশন বি কি বলেছে? গলবিল। গলবিল, তাহলে গলবিলটা কি? এটা আমাদের খাদ্য ও বায়ুর সাধারণ পথ, মানে কমন পথটা গলবিল, তাই এটা কিন্তু হবে না। তারপর বলেছে ল্যারিংস, তারপর বলেছে আমাদের ব্রঙ্কাস। ব্রঙ্কাসটা কি? যেটা ওই ট্রাকিয়াটা ডিভাইড হয়ে যাচ্ছে, তো সেটা তো হবেই না, না? তাহলে কি হয়ে যাবে? অ্যান্সার উইল বি ল্যারিংস। কেননা ল্যারিংস যেটা সেই পার্টটাতে আমাদের স্বর মানে এই ভোকাল ভয়েস বক্স বলা হয়, সেখান থেকে আমাদের স্বর উৎপন্ন হয়। এই স্বরযন্ত্রের প্রধান কাজ হলো স্বর উৎপন্ন করে, এই ভোকাল কর্ডের কম্পনের মাধ্যমে শব্দ তৈরি হয়, এর জন্যই আমরা একে কি বলি? যে ভয়েস বক্স। আশা করছি ক্লিয়ার। চলে আসি পরের কোয়েশ্চেন। শ্বাস ত্যাগ প্রক্রিয়াটা হলো কি? আমরা যে শ্বাস নিই বা শ্বাস ত্যাগ করি, সেই প্রক্রিয়াটাকে কি বলি? এটা কি? প্রথমে অপশন এ বলেছে একটা সক্রিয় প্রক্রিয়া,
অপশন বি বলেছে এটা একটা নিষ্ক্রিয় প্রক্রিয়া, অপশন সি বলেছে এটা একটা নিয়ন্ত্রিত প্রক্রিয়া, অপশন ডি বলেছে এটা একটা রাসায়নিক প্রক্রিয়া। তাহলে আমরা যখন শ্বাস ত্যাগ করব সেটা কি হবে, আমরা যখন শ্বাসটা গ্রহণ করি সেটা কি একটা সক্রিয় প্রক্রিয়া, তাই আমরা সক্রিয় প্রক্রিয়াকে এলিমিনেট করলাম। শ্বাস যখন নিচ্ছি তাহলে সেটা একটা সক্রিয় প্রক্রিয়া, প্রথমে এলিমিনেট করে দিলাম, তারপর বলেছে নিষ্ক্রিয়। আচ্ছা, তারপর বলেছে নিয়ন্ত্রিত। আচ্ছা, শ্বাস ত্যাগ এটা কি কোনো নিয়ন্ত্রণাধীন? এটা তো কোনো নিয়ন্ত্রণ তো থাকছে না, মানে নিয়ন্ত্রণ প্রক্রিয়া তো নয়, এটা একটা কোনো রাসায়নিক প্রক্রিয়াও নয়। তাহলে কি হয়ে যাবে, অ্যান্সার উইল বি এটা একটা নিষ্ক্রিয় প্রক্রিয়া শ্বাস ত্যাগ। কেন হচ্ছে যে এই স্বাভাবিক শ্বাস ত্যাগ বা নিঃশ্বাস একটি নিষ্ক্রিয় প্রক্রিয়া। এই শ্বাস গ্রহণের সময় যে পেশিগুলি সংকুচিত হয়েছিল সেগুলি শিথিল হয়ে যে ফুসফুসের স্থিতিস্থাপকতার জন্য বায়ুর আপনা আপনি বেরিয়ে যায়। এর জন্য অতিরিক্ত শক্তির প্রয়োজন হয় না। মানে আমরা যখন শ্বাস ত্যাগ করি তখন তো আমাদের দেখুন এটা রিল্যাক্স হচ্ছে, যখন নিই তখন কিন্তু একটা শক্তির প্রয়োজন হচ্ছে না, তার জন্য এটা সক্রিয় প্রক্রিয়া। নিঃশ্বাস নিচ্ছি তো সেটা একটা মানে আমরা যখন এই ইনহেল করছি তখন আমাদের কি এটা একটা সক্রিয় প্রক্রিয়া, আমাদের প্রেশার লাগছে যার ফলে আমাদের কি ওই ডায়াফ্রামটা নিচে নেমে যাচ্ছে, ফুসফুসটা বেড়ে যাচ্ছে, গ্যাস ঢুকছে, কিন্তু আমরা যখন বার করি মানে যেটা ব্রিথ আউট আর কি, তখন তো এটা শিথিল হয়ে যাচ্ছে না। তো সে তার জন্যই এটা একটা নিষ্ক্রিয় প্রক্রিয়া। আশা করছি ক্লিয়ার। চলে আসি নেক্সট কোয়েশ্চেন। পরের কোয়েশ্চেন বলেছে শ্বাসনালী বা ট্রাকিয়া বিভক্ত হয়ে কি গঠন হয়? আমাদের যে শ্বাসনালী বা ট্রাকিয়া সেটা বিভক্ত হয়ে কি গঠন হচ্ছে? অপশন এ বলেছে ব্রঙ্কিয়ল, অপশন বি বলেছে অ্যালভিওলাই, অপশন সি বলেছে ব্রঙ্কাই, আর অপশন ডি বলেছে আমাদের ল্যারিংস। তাহলে এই যে ব্রঙ্কিয়ল, ব্রঙ্কিয়ল কি ব্রঙ্কাইয়েরই সূক্ষ্ম শাখায় বিভক্ত, ব্রঙ্কিয়ল যেটা তার সূক্ষ্ম শাখায় বিভক্ত হয়ে ব্রঙ্কিয়ল তৈরি হচ্ছে। তারপর কি বলেছে অ্যালভিওলাই, তাহলে এটা হবে না, কারণ তো বলেছে শ্বাসনালীর ট্রাকিয়া, ট্রাকিয়াটা প্রথমে বিভক্ত হয়ে কি উৎপন্ন হয় সেটা বলেছে। ব্রঙ্কিওল তো পরে আসবে, প্রথমে তো ব্রঙ্কিওল আসছে না, তার জন্য আমরা এলিমিনেট করলাম। অ্যালভিওলাই তো আরো পরের স্টেজ, যখন বলে ব্রঙ্কিওলাস গুলো আবার গিয়ে উঠতো ওর মুখে মুখে যে গোড়ায় গোড়া থোকা আকৃতি আঙুলের থোকার মতো হচ্ছে সেটা অ্যালভিওলাই, সেটা হচ্ছে না। আচ্ছা, তারপর হচ্ছে ব্রঙ্কিওল। আর ল্যারিংসটা কি, ল্যারিংস তো তার আগে যখন ঢুকছে গ্যাসটা ফ্যারিংস, তারপর ল্যারিংস, ল্যারিংসে যেখানে স্বরযন্ত্র থাকে সেটাও হচ্ছে না। তাহলে কি হয়ে যাবে, অ্যান্সার উইল বি ব্রঙ্কাই। ব্রঙ্কাই এটা হলো এর উত্তর। আমরা ব্যাখ্যা হিসেবে এটাই মানে সেটাই বলেছে, প্রবেশ করে মানে বক্ষ গহ্বরে প্রবেশ করার পর ট্রাকিয়া দুটি শাখায় বিভক্ত হয় যাদের ডান ও বাম ব্রঙ্কাই বলে। এই ব্রঙ্কাই দুটি নিজ নিজ ফুসফুসে প্রবেশ করে। এই ব্রঙ্কাইটা কি দুটো বাম ডান দুটোতেই ডিভাইড হয়ে আছে, তাহলে প্রথম যে শ্বাসনালীটা এসে যখন ঢুকলো তাকে আমরা কি বলবো, ব্রঙ্কাই। আশা করছি ক্লিয়ার। ব্রঙ্কাইয়ে ডিভাইড হয়ে সেটা সেটা তারপর ব্রঙ্কিওল হয়ে ব্রঙ্কিওলাস হয়ে তারপর আঙুলে থোকার মতো অ্যালভিওলাই তৈরি করছে। আশা করছি ক্লিয়ার। চলে আসুন আমরা নেক্সট কোয়েশ্চেনে। পরের কোয়েশ্চেন বলেছে কোনটির ক্ষেত্রে অবাত শ্বসন দেখা যায়? মানে অবাত শ্বসনের যে প্রক্রিয়াগুলো দেখুন, আমরা অপশন এ বলেছে মানুষ, অপশন বি বলেছে ইস্ট, অপশন সি বলেছে পাখি, অপশন ডি বলেছে মাছ। আচ্ছা, আমরা থিওরি পার্টে পড়েছিলাম যে সবাত শ্বসন প্রসেসটা, এই সবাত শ্বসন প্রসেসটা কি উন্নত শ্রেণীর মানে প্রাণীদেরও হয়, এটা উদ্ভিদ প্রাণী সবাত শ্বসন দুটোতেই হয়, কিন্তু অবাত শ্বসন কি অনুন্নতদের হয়? তাহলে দেখুন অপশন গুলো আপনারা বলুন কি হবে। আশা করছি বুঝতে পেরেছেন। তাও একবার বললামই, মানুষ কেন হবে না, মানুষের কি হয়, আহ, মানুষ এখানে হবে না, কারণ শুধু শুধু অবাত শোষণই শুধু দেখা যায়, মানুষের কি সবাত শোষণ দেখা যায় শুধু পেশি কোষে যখন অতিরিক্ত পরিশ্রমের ফলে যখন মানে অক্সিজেনের অভাব ঘটে তখন আমাদের ল্যাকটিক অ্যাসিড জমা হয়, তাই তাই সেখানে মানুষের হয়, কিন্তু শুধু তো মানুষের অবাত শোষণ নয়, তাহলে এলিমিনেট করছি। পাখিদেরও সবাত শোষণ প্রক্রিয়া, এটা হবে না। মাছ কি, মাছ ফুলকার সাহায্যে করে, তাহলে এটাও হবে না। কি হয়ে যাবে, এটা ইস্ট। ইস্ট নামক যে এককোষী ছত্রাক আছে তারা অবশোষণ প্রক্রিয়ায় মানে অক্সিজেন অনুপস্থিতিতে যে রেসপিরেশন মানে প্রক্রিয়ায় গ্লুকোজ ভেঙে এই ইথাইল অ্যালকোহল তৈরি করবে আর কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে, সেই প্রক্রিয়াটা আমাদের অবশোষণের মাধ্যমে হচ্ছে। দেখুন এই যে অনেক ক্ষেত্রে দেখবেন এই ইস্ট মানে পিজার ডো তৈরি করতে বা ফার্মেন্টেড করতে ইস্ট ব্যবহার করা হয়, মানে অল্প পরিমাণ থেকেও অনেক আকারে বেড়ে যায় আর কি সেই প্রক্রিয়ায়।
তো এখানে ইস্টের এই অবশেষণে গ্লুকোজ অণু ভেঙে ইথাইল অ্যালকোহল উৎপন্ন হয়। আশা করছি ক্লিয়ার। চলে আসি নেক্সট কোয়েশ্চেন। পরের কোয়েশ্চেন বলেছে সিওপিডি রোগটি মানবদেহের কোন অঙ্গের সাথে যুক্ত? সিওপিডি, সিওপিডির ফুল ফর্মটা আগে বলে দিই। সিওপিডি হলো ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। ক্রনিক অবস্ট্রাকটিভ পরে এখানে ব্যাখ্যাতে লিখে দেওয়া হয়েছে, এই যে দেখে নিন, অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। এটা মানবদেহের কোন অঙ্গের সাথে যুক্ত? অপশন এ বলেছে হৃৎপিণ্ড, অপশন বি বলেছে যকৃৎ, অপশন সি বলেছে ফুসফুস, আর অপশন ডি বলেছে বৃক্ক। দেখুন আমি যেমন ফুল ফর্মটা বলে দিলাম যে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। পালমোনারি ডিজিজ, পালমোনার মানে ফুসফুস রিলেটেড, ফুসফুসের যেই রোগগুলো হয় আমরা কোন ডাক্তারের কাছে যাই? পালমোলজিস্ট। বা ফুসফুসের যে শিরা বা ধমনী থাকে, পালমোনারি ভেন, পালমোনারি আর্টারি বলি। পালমোনারি যখন টার্মসটা আসছে তাহলে বুঝেই গেছে তাহলে কি হবে, এটা ফুসফুস। অ্যান্সার উইল বি ফুসফুস। আর এখানে বলা হয়েছে যে এটা এই রোগটার নাম, আর এটি ফুসফুসের একটি দীর্ঘস্থায়ী রোগ যার ফলে শ্বাস প্রশ্বাস বাধাগ্রস্ত হয়। এমফাইলিস ও ক্রনিক ব্রঙ্কাইটিস এর অন্তর্গত। আশা করছি ক্লিয়ার। চলে আসি আমরা নেক্সট কোয়েশ্চেন। পরের কোয়েশ্চেন বলেছে পর্বত আরোহীদের উচ্চতায় শ্বাসকষ্ট হয় কেন? যে পর্বত আরোহী মানে যখন মানে ট্রেকিং এ যায়, পর্বত আরোহণ করে, তখন বেশি হাইটে শ্বাসকষ্ট কেন হয়? অপশন গুলো একটু দেখে নিন। অপশন এ বলেছে বায়ুর উচ্চচাপ, অপশন বি বলেছে অক্সিজেনের কম চাপ, অপশন সি বলেছে ঠান্ডা আবহাওয়া, অপশন ডি বলেছে যে কার্বন ডাই অক্সাইড বৃদ্ধি। তাহলে কি বলছে যে বায়ু উচ্চচাপ, বায়ুর উচ্চচাপ। তা বায়ুর উচ্চচাপ এখানে তো হবে না প্রথমেই, কেননা উচ্চতায় যখন হাই অল্টিটিউডে যায় তখন বায়ুর চাপটা কম থাকে, এটা হবে না। তারপর বলছে অক্সিজেনের কম চাপ। আচ্ছা, তারপর কি বলেছে ঠান্ডা আবহাওয়া। আর অপশন ডি বলেছে কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধি। দেখুন উচ্চতা বাড়ার সাথে কার্বন ডাইঅক্সাইড বাড়ার এই সম্পর্কটা এখানে যাবে না। ঠান্ডা আবহাওয়া তো হবেই, তো এটা অ্যান্সার হিসেবে আমরা নেবো না, এলিমিনেট করছি, নেবো অক্সিজেনের কম চাপ। আমরা কি দেখে নি ব্যাখ্যাটা, বলেছে উচ্চতা বাড়ার সাথে সাথে বায়ুমণ্ডলের চাপ কমে যায়, ফলে বায়ুতে অক্সিজেনের আংশিক চাপও কমে যায়। মানে আমরা যখন আমরা ধরুন মানে একটা আরোহী পাহাড়ে যখন উঠবে, মানে আমাদের যখন উঠছি আরোহী, এই উঠার সাথে সাথে কি হয়, আমাদের অক্সিজেনের চাপটা আমাদের কমে যাচ্ছে আংশিক। এর ফলে কি হচ্ছে, মানে ফুসফুসে আমাদের পর্যাপ্ত অক্সিজেন ঢুকতে পারছে না, তার ফলে আমাদের কি হয় যে ব্রিদিং প্রবলেম। তাহলে বোঝা গেছে ক্লিয়ার তো, অক্সিজেনের কম চাপ, বায়ুতে তখন অক্সিজেনের কম থাকে, তার ফলেই, কেননা আমাদের উচ্চতা বাড়ার সাথে সাথে বায়ুর চাপটা কমে যায়, তার জন্য হচ্ছে এটা। এর জন্য ট্রেকিং এ যাওয়ার সময় অনেক সময় অক্সিজেন সিলিন্ডার, ছোট মিনি অক্সিজেন সিলিন্ডার ক্যারি করা হয়, যদি শ্বাসকষ্ট বা এই অক্সিজেনের সাফিসিয়েন্ট হয়, অক্সিজেনের দরকার হয়, কেননা আমাদের তো অক্সিজেন ছাড়া একটু বাঁচতে পারবো না। তো তখন ওই মিনি অক্সিজেন আকারে আমাদের সার্ভাইভ করার জন্য ওরা ট্রেকিং, যারা দেখুন যারা ট্রেকিং এ যারা তো ফিজিক্যালি খুব ফিট, তো তারা সেটা ক্যারি করে। আশা করছি ক্লিয়ার। চলে আসি নেক্সট কোয়েশ্চেন। পরে কোয়েশ্চেন বলেছে ভাইটাল ক্যাপাসিটি বা ভিসি কিসের সমষ্টি? অপশন এ বলেছে টিভি প্লাস আইআরভি, অপশন বি বলেছে টিভি প্লাস ইআরভি, অপশন সি বলেছে ইভি প্লাস আইআরভি প্লাস ইআরভি, নাকি অপশন ডি বলেছে আইআরভি প্লাস ইআরভি। দেখুন ভাইটাল ভলিউম বা ভিসি, যেটা কি বলেছিলাম, যেটা মানে আমরা পার্ট ওয়ানে পড়ানোর সময় বলেছিলাম, মানে আমরা নিঃশ্বাসটাকে যখন আমরা এটা নিই, মানে একটা যখন নিঃশ্বাস ছাড়ার পরেও যখন একটা জোরে একটা নিঃশ্বাসটা গ্রহণ করি আর কি, সেই যে ভাইটাল ক্যাপাসিটিটা, এটা তিনটে সমষ্টি, সেটা কি টাইডাল ভলিউম, এই মানে অপশন সি হয়ে যাবে। কি কি, একটা হলো টাইডাল ভলিউম টিভি, একটা আইআরভি ইন্টারপিরেটরি আই আর ইন্টারপিরেটরি রিজার্ভ ভলিউম, আর ইআরভিটা কি এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম। এই তিনটে মিলে আমাদের ভাইটাল ক্যাপাসিটি
তৈরি হবে, যেখানে সর্বোচ্চ শ্বাস গ্রহণের পর যে সর্বোচ্চ কত পরিমাণ বায়ু ত্যাগ করবো, মানে আমাদের ভাইটাল ক্যাপাসিটি হলো সর্বোচ্চ যে ত্যাগ, মানে সর্বোচ্চ পরিমাণ যে বায়ুটা আমরা শ্বাস গ্রহণ যখন নিচ্ছি, শ্বাস গ্রহণ সর্বোচ্চ যে শ্বাস গ্রহণটা নিলাম, তারপরে যে সর্বোচ্চটা ত্যাগ করবো, সেই যে ক্যাপাসিটিটা, সেইটাকে এই তিনটে মানে টিভি প্লাস আইআরভি প্লাস ইআরভি তিনটে মিলিত ভাবে আমরা ভাইটাল ক্যাপাসিটিকে ধরবো। চলে আসি নেক্সট কোয়েশ্চেন। পরে কোয়েশ্চেন বলেছে ফুসফুসের বায়ুথলিতে উপস্থিত ম্যাক্রোফাজ কোষকে কি বলে? ফুসফুসের বায়ুথলিতে উপস্থিত যে ম্যাক্রোফাজ, সেটার সেই ম্যাক্রোফাজ কোষকে কি বলছে? অপশন এ বলেছে ডাস্ট সেল, অপশন বি কি বলেছে পুফার সেল, অপশন সি বলেছে গবলেট সেল, অপশন ডি বলেছে মাস সেল। আচ্ছা, অপশন এ ডাস্ট সেল বলেছে। আচ্ছা, পুফার সেল, পুফার সেলটা কোথায় থাকে? পুফার সেল আমাদের যকৃতে থাকে, এটা হবে না। গবলেট সেল, গবলেট সেলও হবে না, কারণ গবলেট সেল হলো আমাদের মিউকাস ক্ষরণকারী একটা কোষ, যেটা আমাদের শ্বাসনালীতে থাকে, তাহলে সেটাও হলো না। তারপরে অপশনটা কি বলেছে? মাস সেল, মাস সেলটা কি? মাস সেল সে আমাদের অ্যালার্জির মানে অ্যালার্জির সাথে জড়িত কথাটা, তাহলে সেটাও এখানে হবে না। তাহলে কি হয়ে যাবে? ডাস্ট সেল। কারণ কারণ আমাদের যে ফুসফুসের অ্যালভিওলাই পার্টটা, সেই পার্টে তো আমাদের গ্যাসের আদান প্রদান হয়, এটা এই বায়ুথলিতে উপস্থিত ফ্যাগোসাইটোসিস ম্যাক্রোফেজ কোষগুলিকে ডাস্ট সেল বা অ্যালভিওলার ম্যাক্রোফেজও একে বলা হয়ে থাকে। এদের কাজ কি? প্রশ্বাসের সাথে প্রবেশ করা ধূলিকণা, জীবাণু, অন্যান্য ক্ষতিকর পদার্থকে ধ্বংস করা। এটার কাজটা বুঝতে পারছেন তো? মানে আমাদের যেই প্রশ্বাসের মাধ্যমে যে ধূলিকণা বা জার্মস ঢুকছে, সেটাকে ধ্বংস করতে আমাদের সাহায্য করে। আশা করছি ক্লিয়ার। চলে আসি নেক্সট কোয়েশ্চেন। পরে কোয়েশ্চেন বলেছে যে শ্বসনের হার পরিমাপ যন্ত্র কি? প্রতিটার তো একটা পরিমাপ যন্ত্র আছে আমাদের, যেমন জ্বর হলে কিসের মাধ্যমে হবে? থার্মোমিটার। সেরকম প্রতিটা যেরকম আমাদের শ্বসন মানে নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি, সেটা মাপারও একটা যন্ত্র আছে। অপশন গুলো কি বলেছে দেখে নিন। অপশন এ বলেছে স্পিরোমিটার, অপশন বি বলেছে স্ফিগমোম্যানোমিটার, অপশন সি বলেছে স্টেথোস্কোপ, অপশন ডি বলেছে থার্মোমিটার। আপনারাই বলুন কি হবে, আপনারা একটু মাথা একটু লাগালেই বুঝতে পারবেন। দেখুন, স্পিরোমিটার অপশন এ, তা আমি এলিমিনেট করি আগে, এই দিক থেকে যাই। থার্মোমিটার সেটা কি? আমাদের শরীরে যদি জ্বর হচ্ছে কি হচ্ছে না সেটা জানতে সাহায্য করে, তাহলে এটা হবে না। স্টেথোস্কোপ কি করে? ডাক্তাররা গলায় দেখি যে স্টেথোস্কোপ, সেটা আমাদের হৃদস্পন্দন হচ্ছে কিনা সেগুলো দেখে আর কি, মানে সাউন্ডটা পেতে, সাউন্ডটা রিলেটেড আর কি। স্টেথোস্কোপ দিয়ে হৃৎপিণ্ড বা ফুসফুসের শব্দ শোনা যায়, সেটা হবে না। তারপর বলেছে স্পিগমোম্যানোমিটার, স্পিগমোম্যানোমিটার মানে প্রেশার মাপার যন্ত্র, ব্লাড প্রেশার, তাহলে সেটাও হবে না। কি হয়ে যাবে? শ্বসনের হার পরিমাপ যন্ত্র স্পিরোমিটার। ঠিক আছে, স্পিরোমিটার সম্পর্কে কি বলছে একটু দেখে নিই। বলছে স্পিরোমিটার যন্ত্রের সাহায্যে ফুসফুসের বিভিন্ন বায়ুর পরিমাণ পরিমাপ করা হয়। এই যে আমরা জানলাম যে ভলিউম গুলো, টাইডাল ভলিউম, তারপর আইআরভি ইআরভি, এগুলো এই যে ভলিউমটা আমরা থিওরি পার্টে পড়িয়েছিলাম, সেগুলো কার মাধ্যমে মাপবো? এই স্পিরোমিটারের মাধ্যমে মাপবো। যদিও এটা সরাসরি হার মাপে না, তবে ফুসফুসের কার্যকারিতা ও শ্বসন সম্পর্কিত পরিমাপের জন্য এটি প্রধান যন্ত্র হিসেবে ব্যবহৃত হয়। আশা করছি ক্লিয়ার। চলে আসি নেক্সট কোয়েশ্চেন। সবাত শ্বসনের ক্রেবস চক্র কোষের কোথায় সম্পন্ন হয়? আমাদের যে সবাত শ্বসন হয়, সেখানে এই ক্রেবস চক্র সেটা কোষের আবার কোথায় সম্পন্ন? অপশন এ বলেছে সাইটোপ্লাজম। আচ্ছা, তারপর অপশন বি বলেছে মাইটোকন্ড্রিয়ার ক্রিস্টি, অপশন সি বলেছে মাইটোকন্ড্রিয়ার ধাত্র, অপশন ডি বলেছে যে নিউক্লিয়াস। আচ্ছা, আপনারা বলুন কি হবে। আমি থিওরি পার্টে পড়িয়েছিলাম, যারা বলতে পারছেন না তারা একবার থিওরি পার্টে দেখে নেবেন। দেখুন, অপশন এ সাইটোপ্লাজম, সাইটোপ্লাজম গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা সাইটোপ্লাজমে হয়, তাহলে এটা হবে না। তারপর মাইটোকন্ড্রিয়ার ক্রিস্টি, মাইটোকন্ড্রিয়ার ক্রিস্টি কোথায়? এটা মাইটোকন্ড্রিয়ার ক্রিস্টি প্রান্তীয় শ্বসন প্রক্রিয়াটা যখন হয় তখন এটা হয়, তাহলে এটাও হবে না। তারপর বলছে মাইটোকন্ড্রিয়ার ধাত্র নিউক্লিয়াস, নিউক্লিয়াস হবে না, তাহলে কোথায় হয়ে যাবে? এটা মাইটোকন্ড্রিয়ার ধাত্রে হচ্ছে। মানে সবাত শ্বসনের এই যে প্রক্রিয়াটা, সবাত শ্বসনের দ্বিতীয় পর্যায়টা কি? যে ক্রেবস সাইকেল, সেটা আমাদের সাইটিক অ্যাসিড চক্রও বলে থাকে, এটা মাইটোকন্ড্রিয়া
ধাত্রে সম্পন্ন হয়ে থাকে। সমালোচনের প্রথম পর্যায়টাকে গ্লাইকোলাইসিস, সেকেন্ড পর্যায়টাকে ক্রেবস সাইকেল। তাহলে সেটা কোথায় উৎপন্ন হচ্ছে? আমাদের মাইটোকন্ড্রিয়ার ধাত্রে। চলে আসি পরের কোয়েশ্চেন। পরের কোয়েশ্চেন বলেছে কোন প্রাণীর প্রধান শ্বসন অঙ্গ ত্বক? ত্বক মানে ত্বকের মাধ্যমে কোন প্রাণীর ত্বকটাই মানে শ্বসন অঙ্গ? অপশন এ বলেছে যে মাছ, অপশন বি বলেছে কেঁচো, অপশন সি বলেছে পাখি, না অপশন ডি বলেছে আরশোলা। আসুন দেখে নিই কি হবে। তাহলে অপশন এ বলেছে কি মাছ। মাছটা কি? মাছ তো আমাদের মাছের কি ফুলকার মাধ্যমে হয়, তাহলে এটা হবে না, এলিমিনেট করবো। তারপর বলেছে কেঁচো, আচ্ছা। তারপর কি বলেছে পাখি, পাখিও তো কি পাখির ফুসফুস ও বায়ুথলির মাধ্যমে করে, তো এটাও হবে না। আরশোলা, আরশোলার কি থাকে? আরশোলার টাকিয়া বা শ্বাসনালীর মাধ্যমেই করছে, তাহলে এটাও হবে না। তাহলে কি হয়ে যাবে? কেঁচো। কেঁচোর প্রধান শ্বসন অঙ্গ হলো ত্বক। কেঁচো ত্বকের মাধ্যমে রেসপিরেশন করবে। আশা করছি ক্লিয়ার। কেঁচো দিয়ে কোনো নির্দিষ্ট শ্বসন অঙ্গ নেই, তাই এরা ত্বকের মাধ্যমে করছে। তারা তাদের আর্দ্র বা ভেজা ত্বকের মাধ্যমে ব্যাপন প্রক্রিয়ায় পরিবেশ থেকে অক্সিজেন গ্রহণ এবং কার্বন ডাই অক্সাইডটাকে ত্যাগ করছে। আশা করছি ক্লিয়ার। চলে আসি নেক্সট কোয়েশ্চেন। পরের কোয়েশ্চেন বলেছে হিমোগ্লোবিনের অক্সিজেন বহন ক্ষমতা হ্রাস পায় কোন গ্যাসের প্রভাবে? হিমোগ্লোবিনে যে অক্সিজেন, হিমোগ্লোবিনে সেই অক্সিজেনের বহন ক্ষমতাটা হ্রাস পায় কার জন্য? অপশন এ বলেছে নাইট্রোজেন, অপশন বি বলেছে কার্বন ডাই অক্সাইড, অপশন সি বলেছে কার্বন মনোক্সাইড, নাকি অপশন ডি বলেছে সালফার ডাই অক্সাইড। কার জন্য হিমোগ্লোবিনের অক্সিজেন বহন ক্ষমতাটা হ্রাস পাচ্ছে? দেখুন অক্সিজেন বহন ক্ষমতা, অক্সিজেন যে বহন ক্ষমতা হ্রাস পাবে কার জন্য? সেখানে তো প্রথমেই আমরা নাইট্রোজেন, সালফার ডাই অক্সাইড এই দুটো আসবেই না, আমরা এলিমিনেট করছি। কার্বন ডাই অক্সাইড আর কার্বন মনোক্সাইডের মধ্যে দেখুন কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড তো আমাদের প্রতিনিয়ত ঢুকছে, ঢুকে সেটা বাইকার্বনেট আকারে রক্তের মধ্যে বাহিত হচ্ছে, তাহলে এটাও হবে না, এটা তো হ্রাস করে দিচ্ছে না। কি হ্রাস করছে? কার্বন মনোক্সাইড বা সি। কারণ কার্বন মনোক্সাইড গ্যাসের প্রতি হিমোগ্লোবিনের আসক্তি, অক্সিজেনের কার্বন মনোক্সাইডের যে হিমোগ্লোবিনের প্রতি মানে আসক্তি বা অ্যাফিনিটি, সেটা অক্সিজেনের তুলনাও প্রায় 200 থেকে 250 গুণ বেশি। বোঝা গেছে? 200 থেকে 250 গুণ বেশি হয়। ফলে পরিবেশের কার্বন মনোক্সাইড থাকলে তা দ্রুত হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে কার্বক্সি হিমোগ্লোবিন নামক স্থায়ী যৌগ গঠন করে এবং অক্সিজেন পরিবহনে বাধা দেয়, যা মারাত্মক হতে পারে। এটাই এর ব্যাখ্যা হিসেবে আমরা বলবো। আশা করছি ক্লিয়ার। চলে আসি পরের কোয়েশ্চেন। পরের কোয়েশ্চেনটা বলেছে মানব দেহে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া কোথায় ঘটে? মানব দেহে যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা হয় সেটা কোথায় ঘটে? অপশন এ বলেছে মাইটোকন্ড্রিয়া, অপশন বি বলেছে কোষপর্দা, অপশন সি বলেছে সাইটোপ্লাজম, অপশন ডি বলেছে রাইবোজোম। তাহলে অপশন এ কি বলেছে? মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়ায় কি হয়? মাইটোকন্ড্রিয়ায় ক্রেবস সাইকেল আর প্রান্তীয় শ্বসন হয়, তাহলে তো এটা হবে না, এলিমিনেট করবো, কেননা এখানে চেয়েছে গ্লাইকোলাইসিস। তারপর কি বলেছে? কোষপর্দা। কোষপর্দা কি করছে? কোষপর্দা আমাদের কোষকে রক্ষা করতে সাহায্য করছে, তাই এটা তো গ্লাইকোলাইসিস এখানে হয় না, এটাও এলিমিনেট করবো। কি বলেছে? যে সাইটোপ্লাজম। তারপর কি বলেছে? রাইবোজোম। রাইবোজোম কি করে? রাইবোজোমকে আমরা প্রোটিন ফ্যাক্টরিও বলি, এটা প্রোটিন তৈরি করতে, এটাও হবে না, তাহলে কি হয়ে যাবে? সাইটোপ্লাজম। আমাদের গ্লাইকোলাইসিস প্রসেসটা আমাদের এই সাইটোপ্লাজমে ঘটবে, সেটাই বলেছে। এইখানে আমাদের সবাশ্বসন অবাশ্বসন দুটোই হচ্ছে, দুটো প্রক্রিয়াই হচ্ছে। আর এই যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার মাধ্যমে আমাদের এক অণু থেকে দুই অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হবে। আর এটা আমি থিওরি পার্টেও বলেছিলাম, এই যে এই প্রক্রিয়াটা তিনজন বিজ্ঞানী মিলে করেছিলেন, যে পথে হচ্ছে আর কি, এক অণু থেকে দুই অণু পাইরুভিক অ্যাসিড, এমডেন, মেয়ারঅফ আর পার্নস, এই তিনজন বিজ্ঞানী মিলে এটার নাম দিয়েছিলেন ইএমপি পথ। চলে আসি পরের কোয়েশ্চেন। পরের কোয়েশ্চেন বলছে মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম, আমাদের যে মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম সেটা কি? অপশন এ বলেছে একটি অস্থি, অপশন বি বলেছে একটি তরুণাস্থি, অপশন সি বলেছে একটি পেশি, অপশন ডি বলেছে যে এটি একটি অঙ্গ। তাহলে এই মধ্যচ্ছদাটা কি? এটি একটি অস্থি। আচ্ছা অস্থি তো হবেই না, না এটা কি অস্থি মানে কি? হাড়, তাহলে এটা হবে না। তারপর কি বলেছে? একটা তরুণাস্থি। তরুণাস্থি কি? যেটা হাড়ের মানে হাড়ের থেকে নরম, কিন্তু সেটা তো কখনোই ডায়াফ্রাম হবে না, না। তারপর বলেছে পেশি নাকি একটা অঙ্গ, এটা অঙ্গও হবে না, কারণ ডায়াফ্রাম যেটা মানে
যেটা আমরা রেসপিরেশনের সময় মানে উপর নিচে হচ্ছে প্রশ্বাস নিঃশ্বাসের সময়, ইনহেলেশন বা এক্সহেলেশনের সময়, তাহলে সেটা কি হচ্ছে একটা পেশি। কারণ তার তো সেই মানে সেটা আপ অ্যান্ড ডাউন বা আপ অ্যান্ড ডাউন হচ্ছে না, উপর নিচ হচ্ছে সংকোচন প্রসারণ, তো সেটা একটা পেশি। এটা একটা গম্বুজ আকৃতি ঐচ্ছিক পেশি। এই যে এই পোর্শনটা, এই যে ডায়াফ্রাম মানে লাংসের, যেটা আমাদের বক্ষ গহ্বর আর উদর গহ্বর থেকে ডিভাইড করছে যে ডায়াফ্রাম, সেটা একটা পেশি। আশা করছি বোঝা গেছে। চলে আসি নেক্সট কোয়েশ্চেন। পরের কোয়েশ্চেন বলেছে ট্রাকিয়ার প্রাচীরে উপস্থিত সি আকৃতির রিংটিকে কি বলে? আমাদের ট্রাকিয়ার এই যে ট্রাকিয়ায় যে রিং আকৃতি যেটা থাকে সেটা কি, সেটা কি ধরনের গঠিত হয়? অস্থি, ধনুরাস্থি, পেশি নাকি আবরণীকণ? আপনারাই বলুন কি হবে। দেখুন এটা অস্থি, অস্থি মানে হাড়। এটা তো এরকম এই যে রিং আকৃতি, এটা তো হাড় জাতীয় হবেই না, এটা এলিমিনেট করবো প্রথমে। তারপর বলেছে তরুণাস্থি, আর তরুণাস্থি, তারপরে কি বলেছে পেশি, পেশি, পেশি সংকোচন বসনের হিসেবে করে ফেলে, এটা তো হবেই না। তারপর আবরণী কলা, আবরণী কলা মানে কি বাইরে বা ভেতরে, ভেতরের স্তর দ্বারা গঠিত হবে। আবরণী কলা মানে কি কলার মধ্যে যেটা পড়েছিলাম ত্বক, আমাদের ত্বকে আবরণী কলা লেয়ার থাকে, পাকস্থলীতে এগুলোতে আবরণী কলা থাকে, তাহলে এটাও হচ্ছে না। কি হয়ে যাবে আমাদের তরুণাস্থি হলো সঠিক উত্তর। এই এটা তো তরুণাস্থি, এই হায়ালিন হায়ালিন কার্টিলেজ নির্মিত বোলারিং এতে এইভাবে থাকে। আশা করছি বোঝা গেছে। চলে আসি নেক্সট কোয়েশ্চেন। পরের কোয়েশ্চেন বলেছে অ্যাজমা বা হাঁপানি মানবদেহের কোন অঙ্গের রোগ? আপনারা মানে এটা কি আর বলা লাগবে যে প্রথমে আমরা জানি আমরা সবাই যে কি হতে পারে? তো অপশন গুলো দেখুন। অপশন এ বলেছে শ্বাসনালী, অপশন বি বলেছে হৃৎপিণ্ড, অপশন সি বলেছে পাকস্থলী, আর অপশন ডি বলেছে আমাদের যকৃৎ। যকৃৎ, এজমা কি যকৃতের সাথে রিলেটেড? কখনোই নয়, এটা প্রথমেই এলিমিনেট করব। কারণ যকৃতে কি হয় আমাদের সিরোসিস, মানে সিরোসিস মানে অতিরিক্ত আমরা অ্যালকোহল খেলে আমাদের যকৃতে সিরোসিস রোগটা হয়, এটা হবে না। পাকস্থলী বা স্টমা, সেখানে আমাদের কি হয় এইচসিএল সিক্রেশন হয়, তাতে কি হয় আমাদের গ্যাস্ট্রিক আলসার হয়, এটাও হবে না। তারপর কি বলেছে হৃৎপিণ্ড, হৃৎপিণ্ড সেটা তো অ্যাজমার সাথে একদমই না, তাই হবে না। এটা শ্বাসনালী মানে এটা ফুসফুস রিলেটেড, তাই এখানে শ্বাসনালী হয়ে গেল। দেখুন ব্যাখ্যা হিসেবে কি বলেছে অ্যাজমা বা হাঁপানি হলো শ্বাসনালী সম্পর্কিত একটি অ্যালার্জি প্রদাহমূলক রোগ। কারণ আমরা থিওরি পার্টে বলেছিলাম অ্যাজমাটা কি অ্যালার্জি কারণে হয়ে থাকে, আর এই রোগে শ্বাসনালী ফুলে যায়, সংকুচিত হয়ে পড়ে এবং অতিরিক্ত শ্লেষ্মা তৈরি হয়, শ্বাস নিতে আমাদের কষ্ট হয়। আশা করছি ক্লিয়ার। চলে আসি নেক্সট কোয়েশ্চেন। পরের কোয়েশ্চেন বলেছে শ্বাসকার্যের সময় গ্যাসীয় আদান প্রদান হয় কোথায়? শ্বাসকার্য যে হচ্ছে তখন এই গ্যাসের যে আদান প্রদান ওটা কোথায় হয়? অপশন এ বলেছে রক্ত ও ফুসফুসের মধ্যে, অপশন বি বলেছে রক্ত ও কলার মধ্যে, অপশন সি বলেছে উপরে দুটি, না অপশন ডি বলেছে কোনোটি নয়। আচ্ছা অপশন এ বলেছে রক্ত ও ফুসফুসের মধ্যে, তাহলে রক্ত, রক্ত আর ফুসফুস, এখানে বলেছে শ্বাসকার্যের সময় গ্যাসের আদান প্রদান কোথায় হয়। আচ্ছা তা আর এখানে বলেছে রক্ত ও কলার মধ্যে। দেখুন আমাদের শ্বাস প্রশ্বাস শ্বাসকার্য যখন চলে তখন কিন্তু এই রক্ত ফুসফুসের মধ্যে হয়, রক্ত কলার মধ্যে হয়, তাহলে এখানে কিন্তু অপশন সি হয়ে যাবে, দুটোই হয়েছে। দুটি প্রক্রিয়ার মাধ্যমে এই শ্বসন প্রক্রিয়াটা সম্পন্ন হয়, যে এই বহিঃশ্বসন আর অন্তঃশ্বসন দুটো ভাগ বলেছে এখানে। মানে ফুসফুস যখন অ্যালভিউলাই এর মাধ্যমে রক্তে মিশবে গিয়ে যখন আমাদের হৃৎপিণ্ডে যাচ্ছে সেটা হলো বহিঃশ্বসন, আবার হৃৎপিণ্ড থেকে যখন সেটা বিভিন্ন রক্তচালিকার মাধ্যমে সেলে যাবে সেটা হলো আমাদের অন্তঃশ্বসন। তাহলে কিন্তু আমাদের দুটো প্রক্রিয়ার মাধ্যমেই হচ্ছে। কোন কোন অর্গান গুলো কাজ করছে? লাংস আর হার্ট, এখানে কাজ করছে দুটোই। আশা করছি ক্লিয়ার। চলে আসে নেক্সট কোয়েশ্চেন। পরের কোয়েশ্চেন বলেছে আরশোলা শ্বসন অঙ্গ। দেখুন এখানে এই আরশোলা শ্বসন অঙ্গ এটা তো মুখস্থ রাখতে, এখানে বোঝানোর তো কোনো বিষয় নয়, অপশন গুলো দেখে নিন, এটা মনে রাখতে হবে। দেখুন কার শ্বাস অঙ্গ কি, এটা তো একটা ফ্ল্যাটেন কোয়েশ্চেন, যে এটা তো আমাদের মনে রাখতে হবে। অপশন এটা দেখুন কি বলেছে, অপশন এ ফুলকা, অপশন বি ফুসফুস, অপশন সি ট্রাকিয়া বা শ্বাসনালী, অপশন ডি ত্বক। দেখুন আমরা এইভাবে কিভাবে যদি একান্তই আমাদের মনে না থাকে পরীক্ষার হলে কিভাবে মনে করার চেষ্টা করব। ত্বক, আরশোলার ত্বক থেকে কি কখনো শ্বাস হতে পারে? ত্বক থেকে কার হয়? কেঁচো, কেঁচো আর্দ্র, ওদের তো কোনো শ্বাসাঙ্গ থাকে না আলাদা করে, ত্বকের ওই আর্দ্রতার যে ময়েশ্চার আর কি থাকে ওই ময়েশ্চার থেকে ওরা বায়ু থেকে
শ্বাস প্রক্রিয়াটা সম্পন্ন করে, তাহলে এটা আমরা হবে না ত্বক। তারপর বলেছে ট্রাকিয়া ও শ্বাসনালী, আচ্ছা ফুসফুস, ফুসফুস কাদের আমাদের, এটা তো আশুলার নয়, এটা হবে না। ফুলকা, ফুলকা কাদের দেখেছেন, ফুলকা বলুন, আপনারা তো দৈনন্দিন জীবনের মাঝখান যারা দেখেছেন তাদের ফুলকা থাকে, তাহলে এটাও হবে না। তাহলে কি হয়ে যাবে, ট্রাকিয়া। একান্তই যদি ফ্ল্যাটেন না ডাইরেক্ট মনে থাকে, আপনারা এলিমিনেট করে এইভাবে মনে রাখবেন, অপশনকে এলিমিনেট করবেন প্রথমে, তারপর আপনারা কনক্লুশনে আসবেন উত্তরটা কি হবে। আশা করছি ক্লিয়ার। আর ব্যাখ্যা হিসেবে এটা ওই যে শ্বাস অঙ্গ সেটার বলেছে যে পতঙ্গ, পতঙ্গ শ্রেণীভুক্ত প্রাণী যেমন আরশোলার দেহে অসংখ্য শাখা প্রশাখা যুক্ত নালীর একটি জালক থাকে, যা ট্রাকিয়াল সিস্টেম নামেও পরিচিত। দেহের বাইরে স্পাইরাল নামক ছিদ্রের মাধ্যমে এই নালীগুলি পরিবেশের সাথে যুক্ত থাকে এবং সরাসরি কলার মধ্যে গ্যাসের বিনিময় করে। আশা করছি ক্লিয়ার। চলে আসি নেক্সট কোয়েশ্চেন। পরে কোয়েশ্চেন বলেছে বক্ষ গহ্বর ও উদর গহ্বরের পৃথক রাখে কোনটি। অপশন কি জানা লাগবে? এতক্ষণে মনে হয় অপশন দেখা লাগবে না, আপনারা এমনিই বলতে পারবেন। তাও একটু দেখে নিই অপশন কি আছে। অপশন এ বলেছে প্লুরা, অপশন বি বলেছে মধ্যচ্ছদা, অপশন সি বলেছে পেরিকার্ডিয়াম, অপশন ডি বলেছে পাঁজর। আচ্ছা আমরা রিভার্সে যাই। পাঁজর, পাঁজর কি বুকের পাঁজর, সেটা কি কখনো এটা ডিভাইড করে? এটা হবে না। তারপর পেরিকার্ডিয়াম, পেরিকার্ডিয়ামটা কোথায় থাকে? পেরিকার্ডিয়ামটা আমাদের হার্টের উপরের লেয়ারের মানে উপরের পর্দা, তাহলে সেটাও হবে না, এলিমিনেট করছি। তারপর কি বলেছে যে মধ্যচ্ছদ, আচ্ছা তারপর কি বলেছে প্লুরা, প্লুরা, প্লুরা কি? প্লুরাটা হলো আমাদের ফুসফুসের বাইরের লেয়ার, আস্তরণ। তাহলে এটা তো বলেছে কোনটা বক্ষ গহ্বর আর উদর গহ্বরকে ডিভাইড করছে, তাহলে এটা কি হয়ে যাবে, অ্যান্সার উইল বি মধ্যচ্ছদা, মানে এই যে ডায়াফ্রাম, এই জায়গাটা। এই যে এই পার্টটা আর কি। আশা করছি ক্লিয়ার, একটু দেখে নেবেন থিওরি পার্টটা, মুখে বলে দিলাম। তারপরে কোয়েশ্চেন বলেছে আমাদের প্রশ্বাস বায়ুতে অক্সিজেনের পরিমাণ কত। আমাদের যে প্রশ্বাস বায়ু তাতে অক্সিজেনের পরিমাণ কত? অপশন এ বলেছে 16%, অপশন বি বলেছে 4%, অপশন সি বলেছে 21%, আর অপশন ডি বলেছে 78%। আচ্ছা আমাদের যে অপশন এ, আপনারা একটু বলুন কি হতে পারে, তারপরে আমি এলিমিনেট করছি। অপশন এ বলেছে 16%, 16%টা কি? ও 16%টা হলো আমাদের নিঃশ্বাস বায়ুতে অক্সিজেনের পরিমাণ, তাহলে এটা তো হবে না, কেননা কোয়েশ্চেন চেয়েছে প্রশ্বাস বায়ুতে অক্সিজেনের পরিমাণ, তাহলে এটা ফার্স্টেই এলিমিনেট করছি অপশন এ। তারপরে তারপর হচ্ছে যে 4%, এই 4%টা কি? আমাদের যে নিঃশ্বাস বায়ুতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ, তাহলে এটাও হবে না, এলিমিনেট করছি। তারপর হচ্ছে 21%, তারপর হচ্ছে 78%। 78%টা কি? এটা তো নাইট্রোজেনের পরিমাণটা, আমাদের প্রশ্বাস বা নিঃশ্বাসের উভয়েই যে নাইট্রোজেনের পরিমাণ, সেটাও হবে না, তাহলে কি হয়ে যাবে, 21%। তাহলে আমাদের প্রশ্বাস বায়ুতে অক্সিজেনের পরিমাণ 21%। এটা মনে রাখতে হবে আপনাদের একটু। চলে আসি নেক্সট কোয়েশ্চেনে। আমাদের নিঃশ্বাস বায়ুতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কত? দেখুন আমরা যেটা আগের কোয়েশ্চেনেই পড়ালাম, তাহলে নিঃশ্বাস বায়ুতে কার্বন ডাই অক্সাইড পরিমাণ কত? তাহলে এই যে অপশন এ গুলো বলেছে, এ যে প্রায় 0.04%, প্রায় 4%, প্রায় 16%, প্রায় 21%। এইগুলো কিন্তু আপনাদের একটু করে মুখস্থ রাখতে হবে, এই যে নিঃশ্বাস আর প্রশ্বাসে কে কোন পার্সেন্টটা হচ্ছে, নাহলে তো এলিমিনেট করা যাবে না। এই যে দেখুন প্রায়, যেটা অপশন এ বলেছে 0.04%, এটা কি প্রশ্বাস বায়ুতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা, তাহলে এটা আমি এলিমিনেট করছি, কেননা চেয়েছি আমার কোয়েশ্চেন নিঃশ্বাস বায়ুতে কার্বন ডাই অক্সাইড। তারপরে বলেছে 4%, আচ্ছা 16%, 16%টা কোনটা? যেটা নিঃশ্বাস বায়ুতে অক্সিজেনের পরিমাণ, এটাও এলিমিনেট করছি, কেননা চেয়েছে আমাদের কার্বন ডাই অক্সাইডের পরিমাণ। তারপর 21%, যেটা আমাদের প্রশ্বাস বায়ুতে অক্সিজেনের পরিমাণ, এটাও এলিমিনেট করছি। তাহলে কি হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে 4%। তাহলে আমরা যখন নিঃশ্বাস বায়ুতে আমাদের কার্বন ডাই অক্সাইড কত পার্সেন্ট থাকে, 4%। আশা করছি ক্লিয়ার। চলে আসি নেক্সট কোয়েশ্চেন। পরের কোয়েশ্চেন বলেছে ফুসফুসের বায়ু ধারণ ক্ষমতা মাপার যন্ত্র। প্রতিটারই তো একটা ক্যাপাসিটি থাকে, ক্যাপাসিটি মাপার যন্ত্র হয়, তাহলে আমাদের ফুসফুসের এই ক্ষমতা মাপার যন্ত্রটা কি? অপশন এ বলেছে পেটোমিটার, অপশন বি বলেছে স্পাইরোমিটার, অপশন সি বলেছে ম্যানোমিটার, না অপশন ডি বলেছে ব্যারোমিটার। তাহলে কোনটা আমরা কিভাবে এলিমিনেট করব? আচ্ছা পেটোমিটার, পেটোমিটার হলো আমাদের উদ্ভিদের যে বাষ্পমোচনের হার, সেই হার মাপার যন্ত্র।
উদ্ভিদের যে বাষ্পমোচনটা হয় সেটা মাপবো কার মাধ্যমে? পেটোমিটার। তাহলে এটা একদমই হবে না, এলিমিনেট করছি। তারপর বলেছে স্পাইরোমিটার। আচ্ছা, তারপর বলেছে ম্যানোমিটার। ম্যানোমিটার কি? ম্যানোমিটার একটা মানে আবদ্ধ অবস্থায় গ্যাসের চাপ মাপা, তাহলে এটা একদমই হবে না কোনো তারপর বলেছে ব্যারোমিটার। ব্যারোমিটারও বায়ুমণ্ডলীয় চাপ মাপ, এটাও হবে না। তাহলে কি হয়েছিল? অ্যান্সার উইল বি স্পাইরোমিটার। স্পাইরোমিটার এই যন্ত্র, এটি চিকিৎসাগত যন্ত্র যা ফুসফুসে গৃহীত ও বর্জিত বায়ুর পরিমাণ পরিমাপ করতে সাহায্য করে। এর সাহায্যে ফুসফুসের বিভিন্ন বায়ু ধারণ ক্ষমতা, লাং ক্যাপাসিটি এন্ড ভলিউম, যেমন ভাইটাল ক্যাপাসিটি, টাইটাল ভলিউম ইত্যাদি নির্ণয় করা হয়ে থাকে। আশা করছি যে এই কোয়েশ্চেনটা ক্লিয়ার। তো আমরা আজকের এই এমসিকিউ পার্টে 40টা কোয়েশ্চেন তার এলিমিনেটিং কেন করলাম তার ব্যাখ্যা উইথ যেটা অ্যান্সার হলো তার ব্যাখ্যাটা জেনে নিলাম। আশা করি আপকামিং সব এক্সামের জন্য আপনাদের সুবিধা হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। টাটা।